আচ্ছা, এটা হচ্ছে ঢাকা বোর্ড 22 কোয়েশ্চেন সার্কিটে। ঠিক আছে, তো এখানে সি নাম্বার কোয়েশ্চেন হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে। তাহলে ফার্স্টে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করব। তো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমরা পয়েন্ট মেথডে বের করব। পয়েন্ট মেথড, পয়েন্ট মেথডে বের পয়েন্ট মেথডটা কি? ঠিক আছে, মনে করো এখানে একটা দুইটা পয়েন্ট, ঠিক আছে, এটার মধ্যে একটা রেজিস্ট্যান্স আছে। তো রেজিস্ট্যান্স থাকলে মনে করো এটা আমি যদি এ দিই, তাহলে এখানে রেজিস্ট্যান্স থাকলে তখন এটা অ্যালফাবেট চেঞ্জ হয়ে যাবে। অ্যালফাবেট চেঞ্জ হয়ে গেলে এটা কি হয়ে যাবে? বি। ঠিক আছে, মনে করো এখানে আরেকটা রেজিস্ট্যান্স আছে, তাহলে এটা বি হলে এটা তখন কি হয়ে যাবে? সি হয়ে যাবে। ঠিক আছে, মানে রেজিস্ট্যান্স যদি থাকে অ্যালফাবেটগুলো আমরা চেঞ্জ করে দিই। ঠিক আছে, আচ্ছা মনে করো এই দুইটা পয়েন্টের মাঝখানে কোনো রেজিস্ট্যান্স নেই, তাহলে এটা এ হলে, রেজিস্ট্যান্স না থাকলে এটা এ হলে এটাও এ হবে। ঠিক আছে, তাহলে রেজিস্ট্যান্স থাকলে অ্যালফাবেটগুলো চেঞ্জ হবে, আর রেজিস্ট্যান্স যদি না থাকে অ্যালফাবেট চেঞ্জ হবে না। ঠিক আছে, তাহলে এই মেথডটা আমরা এখানে অ্যাপ্লাই করব। আচ্ছা, তাহলে দেখো এখানে দুইটা ব্যাটারি দেওয়া আছে, ব্যাটারির দুইটা লম্বা দাগ থাকে। তো যেটা লম্বা যেটা লম্বা এটা অলওয়েজ প্লাস হয়, আর যেটা বাটি সেটা অলওয়েজ কি হয়? মাইনাস হয়। ঠিক আছে, আর কারেন্ট ফ্লো সবসময় প্লাস থেকে মাইনাসের দিকে হয়, তাহলে এটা প্লাস আর এটা হচ্ছে মাইনাস। তা কারেন্ট ফ্লো তাহলে সবসময় প্লাস থেকে কি হবে? আমার মাইনাসের দিকে হবে, তাহলে কারেন্ট ফ্লো হবে আমার এই দিক দিয়ে, এই দিক দিয়ে আমার কারেন্ট ফ্লো হবে। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে আমার কি করব, এখন হচ্ছে এই পয়েন্ট মেথডে আমরা এটা সলিউশন করব। তাহলে ফার্স্টে এই পয়েন্টটা হচ্ছে এ ধরবা, আর এই সাইডের পয়েন্টটা ধরবা হচ্ছে, আচ্ছা এটা একটু মুছে দিই, এখানে বি ছিল কত? বি হচ্ছে 40, আর এই পয়েন্টটা হচ্ছে বি। ঠিক আছে, তাহলে দেখো এখানে এই পয়েন্ট, এখানে একটা পয়েন্ট আর এখানে একটা পয়েন্ট, এই দুইটা পয়েন্টের মাঝখানে কোনো রেজিস্ট্যান্স নেই। তাহলে আমি বলছি রেজিস্ট্যান্স না থাকলে অ্যালফাবেট চেঞ্জ হবে না, তাহলে এটা এ হলে এটাও এ। আবার এই পয়েন্ট আর এই পয়েন্টের মাঝখানে কোনো রেজিস্ট্যান্স নাই, তাহলে এটা এ হলে এটাও এ। আবার এই পয়েন্ট আর এই পয়েন্টের মাঝখানে কোনো রেজিস্ট্যান্স নাই, তাহলে এটা এ হলে এটাও এ হবে। আবার এই পয়েন্ট আর এই পয়েন্টের মাঝখানে কোনো কি নাই, রেজিস্ট্যান্স নাই, তাহলে এটা এ হলে এটাও এ হবে। আবার এই পয়েন্ট আর এই পয়েন্টের মাঝখানে কোনো রেজিস্ট্যান্স নাই, তাহলে এটাও এ হবে। ঠিক আছে, আচ্ছা এখন আসে বিতে, এই পয়েন্ট আর এই পয়েন্টের মাঝখানে কোনো রেজিস্ট্যান্স নাই, তাহলে এটা কি হবে? বি। আবার এই পয়েন্ট আর এই পয়েন্টের মানে কোনো রেজিস্ট্যান্স নাই, তাহলে এটাও কি হবে? বি। আচ্ছা দেখো এখান থেকে এই পয়েন্ট আর এই পয়েন্ট হচ্ছে রেজিস্ট্যান্স আছে, তাহলে এটা এ। এখানে যেহেতু বি ধরছি, তাহলে এখানে আমরা কি ধরি? এটাকে সি ধরি। আবার এটা সি, এটা আর এই পয়েন্টের মাঝে কোনো রেজিস্ট্যান্স নাই, তাহলে এটা সি হলে এটাও সি, আর এটা সি হলে এটাও সি, কারণ রেজিস্ট্যান্স। আবার এই পয়েন্ট আর এই পয়েন্টের মাঝে কোনো রেজিস্ট্যান্স নাই, তাহলে এটা যদি সি হয় তাহলে এটাও কি হবে? আমার সি হবে। আবার এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে রেজিস্ট্যান্স আছে, তাহলে এটা সি হলে এটা কি হবে? আমার ডি। ঠিক আছে, তাহলে আমার পয়েন্ট মেথড আমার বসানো শেষ। এখন হচ্ছে আমরা সার্কিট সিম্পলিফাই করব। তাহলে সার্কিট সিম্পলিফাইটা কীভাবে করব? তাহলে ফার্স্টে হচ্ছে স্টার্টিং পয়েন্ট হচ্ছে এ, আর এন্ডিং পয়েন্ট হচ্ছে আমার বি। ঠিক আছে, তাহলে এ এর সাথে সরাসরি কার কানেক্ট? দেখো এ এর সাথে সরাসরি হচ্ছে সি এর কানেক্ট, তাহলে এ এর সাথে সরাসরি হচ্ছে আমার সি এর কানেক্ট। তাহলে এ থেকে সি কয়টা আছে? একটা, দুইটা, তিনটা। একটা বিস, দুইটা, তিনটা, তিনোটাই হচ্ছে এ থেকে সি। তা তিনোটা হচ্ছে প্যারালালি আছে, তাহলে প্যারালালি থাকলে আমরা প্যারালালি আঁকি। আবার সি থেকে ডিতে একটা রেজিস্ট্যান্স আছে, তাহলে সি থেকে ডিতে এখানে একটা পয়েন্ট দিই ডি, তাহলে সি থেকে ডি একটা রেজিস্ট্যান্স আছে। ঠিক আছে, তারপর আচ্ছা সরি, তাহলে এখানে এটা একটু ভুল হয়েছে, এটা বি হলে এটাও বি হবে, কারণ আহ, এটা আর এটা মাঝখানে কোনো রেজিস্ট্যান্স নাই, তাহলে এটাও বি হবে। তাহলে দেখো সি থেকে বি, এখানে আমার ডি লাগবে না, তাহলে এটা আমি বি দিই।
তাহলে সি থেকে বি আমার দুইটা রেজিস্ট্যান্স আছে, একটা এখানে সি থেকে বি একটা, এখানে সি থেকে বি একটা। তাহলে সি থেকে বি একটা রেজিস্ট্যান্স, তারপর এখান থেকে আরেকটা দিব, আচ্ছা এটা একটু গ্যাপ করে দিই, আর এখান থেকে একটা, এটা সি, এটাও সি, ঠিক আছে। তাহলে এখন হচ্ছে ভ্যালু বসাবো, এটা সিম্পলিফাই, এটাকে তোমরা হচ্ছে এটা রাফলি সিম্পলিফাইটা করবা। তাহলে এ থেকে সি হচ্ছে তিনটা আছে, একটা হচ্ছে 6, আরটা হচ্ছে 3, আরটা হচ্ছে আমার কত 6। আর সি থেকে বি দুইটা রেজিস্ট্যান্স, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 6, ঠিক আছে। এখন সিম্পলিফাই করা শেষ, এখন হচ্ছে আমাকে কি বের করতে হবে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে। তাহলে এটা একটু মুছে দিচ্ছি, এটা আর লাগবে না আমার। ঠিক আছে, তাহলে এটার এখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করব। ঠিক আছে, তাহলে দেখো এই তিনটা প্যারালালই আছে, আর এই দুইটাও প্যারালালই আছে। তাহলে প্যারালালগুলো বের করি, তাহলে প্যারালালে কীভাবে বের করে, 1/rp ইকুয়াল টু কি, আগে ফার্স্টে এটা বের করি, এটা তারপর এটা বের করি। তাহলে 1/6 প্লাস 1/3 প্লাস 1/6, তাহলে এখানে কি হবে, এলসিএম 6, তাহলে এটা 1, এটা 2 প্লাস এটা 1, তাহলে এটা কত হচ্ছে 5/6, আর উল্টায় দিলে কি হবে 6/5, তাহলে 6 যদি 5 করি আমার 1.2, ঠিক আছে। আচ্ছা এটা সরি, এটা 4 হবে, তাহলে 4 হলে এটা কত হয়, আর ওটা দিলে হবে হচ্ছে 3/2, 3/2 হলে এটা হবে 1.5, 1.5, ঠিক আছে। তাহলে এই দুই, এটা পুরোটা মিলে আমরা কত পেয়ে যাচ্ছি, এটা পুরোটা মিলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে আহ, এটা পুরোটা মিলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে এই পোর্শনটা, এই প্যারালালি এই পুরোটা মিলে আমরা পাচ্ছি 1.5, 1.5, ঠিক আছে। এখন এই প্যারালালি করি, তাহলে এই প্যারালালি করলে এটা 6 আর 3, তাহলে এটা কত হচ্ছে, তাহলে এটা পাচ্ছি হাফ, হাফ মানে হচ্ছে 0.5, না এটা উল্টা দিই, উল্টা দিলে কি হবে, উল্টা দিলে পাচ্ছি 2, ঠিক আছে। তাহলে 2, তাহলে এই দুইটা মিলে আমি পাইছি হচ্ছে আমার কত 2, ঠিক আছে। এখন এই দুইটা কিসে আছে, এই দুইটা হচ্ছে সিরিজে, আর সিরিজে থাকলে আমরা কি করি, যোগ করি, ঠিক আছে। তাহলে সিরিজে থাকলে আমরা হচ্ছে যোগ করি, তাহলে আর এস সমান কি হবে 1.5 প্লাস 2, তাহলে হচ্ছে আমার হচ্ছে 3.5, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পেয়ে গেলাম, ঠিক আছে। আমার সি নম্বরের কোয়েশ্চেন ছিল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে, তাহলে এটা সি নম্বরের আনসার, আশা করি বুঝতে পারছো। তো তাহলে এখানে পেলাম 3.5, ঠিক আছে। এখন হচ্ছে আমাকে 4 নম্বরের কোশ্চেন করছে, 4 নম্বরের কোশ্চেন করছে R2 আর আর R2 আর R4 রেজিস্ট্যান্সের মধ্যে কোনটা বেশি পাওয়ারফুল, কোনটা বেশি পাওয়ারফুল এটা বের করতে হচ্ছে, ঠিক আছে। তো পাওয়ারফুল মানে কি, পাওয়ারফুল হচ্ছে আমার পাওয়ার বের করতে হবে, তাহলে পাওয়ারের ফর্মুলা হচ্ছে P ইকুয়াল টু I² R, এটা দিয়ে আমরা পাওয়ার বের করি, ঠিক আছে। তো পি বের করতে হলে তাহলে আই লাগবে, তারপর রেজিস্ট্যান্স তো দেওয়াই আছে, তাহলে আই আর আর দেওয়া লাগবে, ঠিক আছে। তো এখন কিভাবে বের করবো,
তাহলে ফার্স্টে আই বের করে নিই। আই সমান আমরা জানি ভি বাই আর, ঠিক আছে। তাহলে ভি হচ্ছে কত, 14 ভোল্ট। আর এখানে আর মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা হচ্ছে 3.5। তাহলে 14 ডিভাইড বাই 3.5 কত হয়, 4। তাহলে আই এর ভ্যালু পেয়ে যাচ্ছি আমরা কত, 4। আই এর ভ্যালু আমরা কত পাইলাম, 4, ঠিক আছে। তাহলে এখানে আই এর ভ্যালু পাইলাম আমরা 4, 4 অ্যাম্পিয়ার, ঠিক আছে। তো এখন দেখো, এখন আমি এখানে একটু আমি গিয়াটা আঁকি, ব্যাটারিটা আঁকি, ঠিক আছে। তাহলে এখান থেকে প্লাস, এটা মাইনাস, তাহলে কারেন্ট ফ্লো প্লাস থেকে মাইনাসের দিকে যাবে। তাহলে কারেন্ট ফ্লোটা এদিকে হচ্ছে, তাহলে এদিকে হয়ে এদিকে যাচ্ছে, এদিকে হয়ে এটা 3 ভাগে ভাগ করবে, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা। তাহলে এই কারেন্টটা কি হচ্ছে, এদিক থেকে এসে 3 ভাগে ভাগ হচ্ছে, ঠিক আছে। মনে করো এটা ধরলাম I1, এটা ধরলাম I2, আর এটা ধরলাম I3। এই তিনটা আবার মিলে এখানে আবার কি হয়ে যাচ্ছে, এখানে আবার হয়ে যাচ্ছে আই, ঠিক আছে। আবার এখান থেকে এখানে আবার কি হয়ে যাচ্ছে, এখানে আবার ডিভাইড হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি লিখলাম, I4 লিখলাম, আর এটা লিখলাম মনে করো I5, ঠিক আছে। তো এখন কারেন্টগুলো ডিভাইড হয়ে গেছে, তো আমাকে বলছে R2 আর R4 রেজিস্ট্যান্সের মধ্যে আমাকে কি বের করো, পাওয়ার বের করো, ঠিক আছে। তাহলে এটা এটা R2 ছিল, এটা R2 ছিল, আর এটা হচ্ছে R4 ছিল আমার, এটা হচ্ছে R4 ছিল। তাহলে এখন কিভাবে বের করব, তাহলে এখানে কারেন্ট যে ভাগ হয়ে গেছে, তাহলে এটা আমার বের করতে হলে কারেন্ট ডিভাইডেড রুল অ্যাপ্লাই করব, ঠিক আছে। তো কারেন্ট ডিভাইডেড রুলটা অ্যাপ্লাই করব, তাহলে কারেন্ট ডিভাইডেড রুল এটা লাগবে না এখন। কারেন্ট ডিভাইডেড রুলটা একটু দেখি আমি। তাহলে কারেন্ট ডিভাইডেড রুল, ঠিক আছে। তো কারেন্ট ডিভাইডেড রুলটা হচ্ছে অ্যাপ্লাই হচ্ছে প্যারালাল সার্কিটে, ঠিক আছে। কারণ প্যারালাল সার্কিটেই হচ্ছে কারেন্টগুলো কি হয়েছে, ডিভাইড হয়ে যায়, এই দেখো 3 ভাগে ভাগ হচ্ছে। তাহলে এটা অলওয়েজ হচ্ছে প্যারালাল সার্কিটের জন্য হবে, ঠিক আছে। তাহলে কারেন্ট ডিভাইডেড রুলটা কি, কারেন্ট ডিভাইডেড রুলটা হচ্ছে মনে করো, আমি যদি একটু লিখি, তাহলে এখানে এটা হচ্ছে কারেন্ট ডিভাইডেড রুল। এখানে আইএক্স দিয়ে একটু বোঝাচ্ছি, এক্স দিয়ে মনে করো 1 2 3 এগুলো বোঝাচ্ছে, ঠিক আছে। আর আই, আই কি, আই হচ্ছে আমার মেইন কারেন্ট ফ্লো, ঠিক আছে। তারপর মনে করো এখানে আমাকে I2 বের করতে বলছে, ঠিক আছে। তাহলে I2 বের করে আমরা, মনে করো এখানে I2 বের করতেছি। তাহলে I2 বের করতে হলে আমার কি করতে হবে, তাহলে I2 বের করতে হলে এখানে ফার্স্টে আই লিখতে হবে। আই পাইছি আমরা 4, তাহলে 4 লিখলাম ইনটু, তারপর হচ্ছে আমার কি লাগবে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ অপোজিট ব্রাঞ্চ, ঠিক আছে। তাহলে দেখো এই ব্রাঞ্চের অপোজিট ব্রাঞ্চ কি, ঠিক আছে। এই I2 ব্রাঞ্চের অপোজিটে এখানে একটা আছে, এখানে একটা আছে, ঠিক আছে। আমি যদি একটু আলাদা করে লিখি, মনে করো এটা একটু আলাদা করে লিখছি এখানে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে I2, এটা হচ্ছে I1, আর এটা হচ্ছে I3। তাহলে এই I2 ব্রাঞ্চের জন্য আমরা কারেন্ট ফ্লো বের করতেছি। তাহলে I2 ব্রাঞ্চের অপোজিট ব্রাঞ্চ কি,
তাহলে অপোজিট ব্রাঞ্চ হচ্ছে I1 আর I3, এই দুইটা হচ্ছে অপোজিট ব্রাঞ্চ, ঠিক আছে। তাহলে এই দুইটা অপোজিট ব্রাঞ্চের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে। তাহলে এই দুইটা অপোজিট ব্রাঞ্চ কিসে আছে, ঠিক আছে। আমি যদি এটা একটু মুছে দিই, এটা একটু যদি মুছে দিই, তাহলে দেখো I1 আর I3 হচ্ছে আমার প্যারালালি আছে, ঠিক আছে। তাহলে প্যারালালি হলে ওদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে। তাহলে এটা হচ্ছে 6 আর এটাও হচ্ছে 6। তাহলে 6 আর 6 এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে? যেহেতু এটা প্যারালালি আছে, তাহলে 6 আর 6 এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে 3, ঠিক আছে। মনে রাখবা, যদি দুইটা রেজিস্ট্যান্স প্যারালালি থাকে আর ওরা যদি ইকুয়াল হয়, তাহলে ওদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সবসময় হাফ হয়। তাহলে এটা 6 আর 6 এটা হচ্ছে ইকুয়াল আছে আর প্যারালালি আছে, তাহলে ওদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে আমার কত হবে? হাফ হবে, ঠিক আছে। আর তুমি যদি ম্যাথ করে দেখতে চাও, ম্যাথ করেও সেম আসবে। দেখো দেখো আমরা 1/RP সমান আমি যদি করি 1/6 প্লাস 1/6, তাহলে এখানে 6, এখানে হবে 2, তাহলে হচ্ছে 1/3। তাহলে উল্টা দিলে হচ্ছে আমার আরপি হচ্ছে 3 আসবে, ঠিক আছে। তাহলে এই দুইটার অপোজিট ব্রাঞ্চের আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স লিখছি, তারপর প্লাস, তারপর এখানেও লিখতে হবে। দেখো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ অপোজিট ব্রাঞ্চ, তাহলে এখানে 3 আসছে, এখানেও 3। আচ্ছা, এরপর কি বলছে? এরপর বলছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ ওন ব্রাঞ্চ। তাহলে I2 হচ্ছে I2 এর জন্য বের করতেছি। তাহলে I2 ব্রাঞ্চের, এই I2 ব্রাঞ্চের রেজিস্ট্যান্সটা ওন ব্রাঞ্চ, ওন ব্রাঞ্চ মানে I2 ব্রাঞ্চ যে ব্রাঞ্চের জন্য বের করতেছি সে নিজের ব্রাঞ্চের রেজিস্ট্যান্স। তাহলে I2 ব্রাঞ্চের রেজিস্ট্যান্স হচ্ছে আমার 3। I2 ব্রাঞ্চের জন্য রেজিস্ট্যান্স হচ্ছে আমার কত? I2 ব্রাঞ্চের হচ্ছে রেজিস্ট্যান্স 3, তাহলে এখানে হবে 3, ঠিক আছে। তাহলে হয়ে গেল। তাহলে এটা কত হবে? এখানে হবে আমার 6 আর এখানে হবে 12। তাহলে ঠিক আছে, তাহলে এখানে কাটাকাটি করলে হচ্ছে আমার বের হচ্ছে 2 অ্যাম্পিয়ার, ঠিক আছে। তাহলে I2 এর মধ্যে আমরা কি পেয়ে গেছি? এভাবে কারেন্ট পেয়ে গেছি I2 এর মধ্যে, ঠিক আছে। তাহলে I2 এর মধ্যে আমরা কারেন্ট পেয়ে গেছি। তাহলে I2 এর মধ্যে কারেন্ট কত পাইছি? I2 এর মধ্যে কারেন্ট পাইছি হচ্ছে আমার 2 অ্যাম্পিয়ার, ঠিক আছে। তো সেম ভাবে আমি I1 I2 I1 I3 এগুলো বের করতে পারবো। মনে করো I1 এর জন্য বের করতেছি, তাহলে I1 এর জন্য যদি বের করি, তাহলে I1 এর জন্য বের করলে কি হবে এখানে? তাহলে ফার্স্টে হচ্ছে I বসাতে হবে। I হচ্ছে আমার 4, ঠিক আছে, ইন্টু, তো I1 এর অপোজিট রেজিস্ট্যান্স, তাহলে I1 এর অপোজিটে এটা হচ্ছে I1, I1 এর অপোজিটে হচ্ছে I2 আর I3 আছে। তাহলে I2 আর I3 ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে, ঠিক আছে। তাহলে I2 আমি একটু যদি এখানে লিখি, এটা হচ্ছে I2 এর জন্য হচ্ছে 3 আর I3 এর জন্য হচ্ছে 6, ঠিক আছে। তাহলে 6 আর 3 এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে কত? 2, ঠিক আছে। তো এই তো I1 এর জন্য বের করতেছে, তাহলে এর অপোজিট ব্রাঞ্চের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অপোজিট ব্রাঞ্চ, তাহলে এর অপোজিট ব্রাঞ্চ হচ্ছে I2 আর I3, এই দুইটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তাহলে এই দুইটা হচ্ছে প্যারালালি আছে, তাহলে প্যারালালি থাকলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমরা যদি তোমরা করো তাহলে কত পাবা? 2 পাবা, ঠিক আছে। তাহলে এখানে 2 লিখতেছি, প্লাস এইটাও লিখতে, নিচে এটা লিখে দাও, এটা সেম হবে। আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ ওন ব্রাঞ্চ, তাহলে I1 ব্রাঞ্চের, এটা হচ্ছে I1 ব্রাঞ্চের আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে 6, তাহলে 6, তাহলে এটা কত হবে? এটা 8 আর এটাও 8, তাহলে কাটাকাটি করলে হচ্ছে 1 এম্পিয়ার। তাহলে I1 এর জন্য পাইছি হচ্ছে 1 এম্পিয়ার। সেমভাবে I3 এর জন্য যদি বের করি, I3 হচ্ছে 6, তাহলে I3 এর অপোজিট ব্রাঞ্চ হচ্ছে 6 3 সেম। তাহলে এখানেও এটা কি হবে? I3 এর ভ্যালু হচ্ছে 1 এম্পিয়ার আসবে, ঠিক আছে। তাহলে তাহলে আমার ভ্যালুগুলো ঠিক আছে নাকি আমি কীভাবে দেখবো? দেখো এখানে এইটা I ছিল, আইটা 3 ভাগে ভাগ হয়েছে, ঠিক আছে। তাহলে আমি আইটা কীভাবে লিখতে পারবো না? I সমান I1 প্লাস I2 প্লাস I3, ঠিক আছে। তাহলে I1 কত? I1 হচ্ছে 1, I2 হচ্ছে 2 আর I3 হচ্ছে 1, তাহলে ক্যালকুলেশন করলে হচ্ছে 4। তাহলে আমার I হচ্ছে 4 অ্যাম্পিয়ারটা, দেখো মিলে গেছে না? I হচ্ছে 4 আর এই তিনটা যোগ করলেও হচ্ছে আমার 4 আসতেছে। তার মানে আমার ম্যাথ ঠিক আছে, ঠিক আছে। তোমরা এভাবে রিচেক করে দেখতে পারো তোমাদের ম্যাথটা ঠিক আছে নাকি, ঠিক আছে। তাহলে এখন হচ্ছে
এই প্যারালাল রেজিস্ট্যান্সের জন্য আমার কি বের করতে হবে, i4 আর i5 বের করতে হবে, ঠিক আছে। তাহলে i4 i5, তাহলে i4 বের করি। তাহলে সেম ফর্মুলা, আই বসাবা, আই হচ্ছে 4 ইন্টু, আর অপোজিট ব্রাঞ্চের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, তাহলে অপোজিট ব্রাঞ্চ হচ্ছে এটা, ঠিক আছে। এই তো এটার মতো না হুবহু, তাহলে এটার অপোজিট ব্রাঞ্চ হচ্ছে এটা, এটা হচ্ছে i4, এটা হচ্ছে i4 ব্রাঞ্চ, আর এটা হচ্ছে i5। তাহলে i4 ব্রাঞ্চের অপোজিট ব্রাঞ্চের রেজিস্ট্যান্স, তাহলে i4 ব্রাঞ্চের অপোজিট ব্রাঞ্চের রেজিস্ট্যান্স এখানে একটাই আছে, তাহলে এটা লিখবা 6। তারপর হচ্ছে 6টা আবার এখানে লিখবা। তারপর হচ্ছে ওন ব্রাঞ্চের রেজিস্ট্যান্স, তাহলে i4 ব্রাঞ্চের রেজিস্ট্যান্স কত, 3, তাহলে কত হচ্ছে এখানে 9, এখানে হচ্ছে 24। তাহলে কাটাকাটি করলে কত হয়, এখানে 8/3। তাহলে i4 ব্রাঞ্চে আমি পেলাম, i4 ব্রাঞ্চের জন্য আমরা পাইলাম 8/3, ঠিক আছে। সেমভাবে আমরা i5 ব্রাঞ্চের জন্য বের করতে পারবো। তাহলে i5 ব্রাঞ্চের জন্য বের করি। তাহলে i5 ব্রাঞ্চ, তাহলে 4 ইন্টু, তাহলে i5 ব্রাঞ্চ এটা, তাহলে এটার এখানে অপোজিট ব্রাঞ্চের রেজিস্ট্যান্স তাহলে 3, তাহলে এখানে 3 লেখো। আর ওন ব্রাঞ্চের রেজিস্ট্যান্স, তাহলে i5 ব্রাঞ্চের রেজিস্ট্যান্স হচ্ছে 6, তাহলে এটা কত পাচ্ছি 9, আর এটা হচ্ছে 12। তাহলে কাটাকাটি করলে হচ্ছে 4, আর এটা হচ্ছে 3, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে i5 ব্রাঞ্চ, তাহলে i5 ব্রাঞ্চের জন্য পাচ্ছি 4/3, ঠিক আছে। তাহলে এখানে আমরা সব ব্রাঞ্চের জন্য তাহলে আমি কি কারেন্ট ফ্লো বের করে ফেলছি, ঠিক আছে। তো আমাকে বলছে R2 আর R4, R2 আর R4 এর মধ্যে আমার কি হবে, কোনটা বেশি পাওয়ারফুল এটা বের করতে বলছে, ঠিক আছে। R2 আর R4, R2 আর R4 এর মধ্যে কোনটা বেশি পাওয়ারফুল এটা বের করতে বলছে, ঠিক আছে। তাহলে পাওয়ারফুল মানে হচ্ছে P বের করতে হবে, P = I²R, ঠিক আছে। তাহলে আমরা আগে I2 এর জন্য বের করি, এই তো R2 হচ্ছে I2, তাহলে এটা P2 সমান কি হবে, I2² ইন্টু R2। তাহলে I2 কত পাইলাম, I2 পাইছি আমরা হচ্ছে 2, তাহলে 2², আর R2 রেজিস্ট্যান্স হচ্ছে 3, তাহলে হচ্ছে 4 ইন্টু 3, তার মানে হচ্ছে 12। তাহলে পাওয়ার ইউনিট আমরা জানি ওয়াট, তাহলে আর টু রেজিস্ট্যান্সের পাওয়ার হচ্ছে আমার হচ্ছে 12 ওয়াট, ঠিক আছে। সেমভাবে আমার R4 এর জন্য বের করতে বলছে, তাহলে R4 এর জন্য এটা কি হবে, R4 এর জন্য এটা কি হবে, P4, এটা I4 আর এটা হচ্ছে R4। তাহলে I4 কত পাইছি, I4 হচ্ছে 8/3, তাহলে 8/3 হোল স্কোয়ার ইন্টু R4 কত, R4 হচ্ছে 3, তাহলে 64, আর এটা হচ্ছে 9, 64/9 কত হয়, 21.33, তাহলে এত ওয়াট। তাহলে R4 রেজিস্ট্যান্সের জন্য পাচ্ছি 21.33 ওয়াট, ঠিক আছে। এটা পাওয়ার বের করতে হচ্ছে। আচ্ছা, তাহলে এইভাবে চাইলে আমরা সবগুলো, যেহেতু আমরা আইও জানি আরও জানি, এইভাবে চাইলে আমরা প্রত্যেকটা রেজিস্ট্যান্সের পাওয়ার বের করতে পারবো, পারবো না, ঠিক আছে। আমি আর দেখাচ্ছি না। আচ্ছা, এই কোয়েশ্চেনটা হচ্ছে আমাকে পাওয়ার বের করতে বলে নাই, আমাকে বলছে R2 আর রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট ফ্লো সেম হবে নাকি, আমাকে বলছে কারেন্ট ফ্লো সেম হবে নাকি, কারেন্ট ফ্লো সেম হবে নাকি, কারেন্ট ফ্লো কি সেম, ঠিক আছে। তাহলে আমার কারেন্ট ফ্লো দেখো, R2 এর মাঝে এখানে I2 হচ্ছে কত, I2 পাইছি কত, 2 অ্যাম্পিয়ার, আর I4 পাইছি হচ্ছে আমার 8/3 অ্যাম্পিয়ার, ঠিক আছে। 8/3 মানে কত আমি একটু দেখি, 2.66, তাহলে 2.66 অ্যাম্পিয়ার, ঠিক আছে। তাহলে ইকুয়াল হবে না এখানে, তাহলে I2 নট ইকুয়ালস টু কি I4, তাহলে এরা ইকুয়াল হবে না, ঠিক আছে, সেম হবে না, ঠিক আছে। তাহলে এখানে এইভাবে কারেন্ট ফ্লো সেম হবে না কি হবে না এটা জিজ্ঞেস করতে পারে, তাও ঠিক আছে, অথবা পাওয়ার জিজ্ঞেস করতে পারে, যেটা দেখাইছি। যদিও এই কোয়েশ্চেনও বলে না, তাও পাওয়ার বের করতে হলে আমার আই বের করতে হয়, আই থেকে হচ্ছে আমার কি বের করতে হয়, পি বের করতে হয়, ঠিক আছে।
তাহলে আশা করি এটা বুঝতে পারছো।